মানে যে কোনো প্রফেশনে আমার কাছে মনে হয় যে ভদ্রতার কোনো জায়গা নেই। তুমি যত বেয়াদব হবা, যত রুড হবা, এবং তোমার চারপাশে দেখবা সবাইকে নম করতেছে। হ্যাঁ, ঘড়ির ব্র্যান্ডটা জানি কি? এটা পরে বলতে হবে। আচ্ছা যাই হোক, আপনার আন্ডারে এখন কোন কোন নায়িকা আছে এবং এই ক্যারেক্টার এন্টার লাইফ আমি পাবো কিনা জানি না। আলীর ক্যারেক্টারের কথা বলছি ভাই, ও সব নায়কের 2টা করে অ্যাসিস্ট্যান্ট আছে, একজন ওর হ্যান্ডস থাকে। এটা হচ্ছে কিছু না, আমার কাছে মনে হয় কি লাইফ আমাকে অনেক কিছু শিখাইছে। আর প্রবলেমটা হচ্ছে কি নাটকের এখন যে সিচুয়েশন, এটা খুব সাফোকেটিং। ফেসবুক ইন্ডাস্ট্রি বা ইউটিউব ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড চায় না, ওরা ম্যাচ চায়। থ্যাংক ইউ, কারণ আমি জানি যে অনেক রাশ চলছে এই মুহূর্তে, কাজের অনেক ব্যস্ততা, আজকে মিটিং তো কালকে শুটিং। সো এত কিছুর মাঝখানে টাইম দেওয়ার জন্য আগের থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যতবার ফোন দিছো আমি কি করব? আমি কম দিয়েছি তাও আমি জানি। থ্যাংক ইউ। না আমি নিজেই বলছি যে না, আমি আসতে চাই প্রোগ্রামটাতে। এত সুন্দর করে একটা শো তুমি রান করতেছো, ডেফিনেটলি আই শুড বি হিয়ার। আমি আসবো না তো কি আসবে? এক্স্যাক্টলি, কারণ আমি বলবো যে আমার নাটকের মানে ক্লোজ আপের পর যদি আমার কারোর সাথে নাটক করা শুরু হয়, সেটা ছিল আপনার সাথে। সো একটু যদি এখান থেকে জানতে চাই ভাইয়া যে মানে কোন ইরফান সাজ্জাদকে আপনার ভালো লাগে? জলি মলি মাইন্ডের ব্যক্তিত্বটাকে আপনার ভালো লাগে নাকি রাফ অ্যান্ড টাফ ব্যক্তিত্বটাকে ভালো লাগে? না, আমি রাফ অ্যান্ড টাফ আমি কখনো ছিলাম, দেখছো আমাকে খুব একটা না। হ্যাঁ হ্যাঁ, মানে এটা ডিপেন্ডস, এটা হচ্ছে আমি কোন এনভায়রনমেন্টে আমি আছি, প্লাস হচ্ছে কাদের সাথে টিমটা আমার কিরকম এন্ড অল সব কিছু। যেহেতু ম্যাক্সিমাম টাইম তো আসলে শুটিংয়ে বিভিন্ন টিমের সাথে থাকি, সো এটা খুব ইম্পর্টেন্ট যে আসলে টিমটা কিরকম। এখন টিম যদি পজিটিভ থাকে বা পজিটিভ ভাইবের থাকে, অনেক টিম তুমিও কাজ করো, সব টিম কিন্তু সিঙ্ক করা যায় না। সো তারপরেও নিজের কাজের খাতিরে তো সবার সাথে আসলে সিঙ্ক করে নিতে হয়। সো বাট আমি সবসময় আমার মতো করে থাকতেই পছন্দ করি। এখন এটা হতে পারে যে অনেকে হয়তো আমাকে রিড করতে পারে না, অনেকের কাছে এটা একটু আনইজি লাগতে পারে, বাট আমি আমার মতোই খুব থাকতে পছন্দ করি আর কি। এটা আমার কাছে মনে হয় যে নিজের মতো করে থাকতে পারাটাও একটা ব্যাপার, সবাই সেটা পারে না, সবাই তো আজকাল প্রিটেন্ডই করে। রাইট। সো ভাইবসের কথা যখন আসলোই, তাহলে বলতেই হয় যে নিজের ব্যাপারে পজিটিভ ভাইবসগুলো কি কি, নেগেটিভ ভাইবসগুলো কি কি বলে ফেলেন। পজিটিভ, আমার অনেক পজিটিভ ভাইব, আমার খুব নেগেটিভ জায়গা। আমার হচ্ছে যেমন আমার পজিটিভ ভাইবটা হচ্ছে আমি খুবই সাধারণভাবে চলতে ফিরতে থাকতে পছন্দ করি। বলে রাখি ভাইয়ের কিন্তু একটা সিএচআর আছে। কাকে বলতেছো? আমাদের অডিয়েন্সকে বললাম যে ভাইয়ের একটা সিএচআর কিন্তু আছে, কিন্তু ভাই সাধারণভাবে থাকতে পছন্দ করেন। ভাই ঘড়ির ব্র্যান্ডটা জানি কি? এটা যাই হোক, আমি তো এটা না বলি, আমি পরে বলতে হবে। আচ্ছা যাই হোক, শোনো, আমার যেটা হচ্ছে মানে আমি সাধারণ বলতে অ্যাজ এ হিউম্যান সাধারণ আমি কতটুকু, সেটা যেমন আমি যখন বাইরে যাই বা পাবলিক প্লেসে যাই, আমি খুবই নর্মাল থাকি। সো এটা হচ্ছে আমার কাছে মনে হয় যেটা আমার খুব পজিটিভ দিক, যে আমি মিশে যেতে পারি। আবার এটাও কিন্তু আমার নেগেটিভ দিক, মানে এটা সামহাও হচ্ছে নেগেটিভ ইন এ সেন্স এই কারণে। সে ফর এক্সাম্পল, কালকে একজন ডিরেক্টর আমাকে বলছিলেন যে ভাই এটা আপনার ইউ শুড বি লাইক মোর প্রিটেন্ডিভ, লাইক ওয়ার্ড। ভাই ও সব নায়কের 2টা করে অ্যাসিস্ট্যান্ট আছে, একজন ওর হ্যান্ডস থাকে, একজন ম্যানেজার থাকে, 2টা অ্যাসিস্ট্যান্ট থাকে, সবাই এখন ফিক্সড মেকআপ নিয়ে কাজ করে। মানে ইউ স্টিল আর সো নর্মাল, ওয়াই ম্যান? আপনার তো এইসব মেনটেন করা উচিত। আমরা ওকে ফাইন, যে ট্রেন্ডে যে যুগে আমরা এখন আসি, এই যুগে আসলে এই জায়গাগুলো আসলে ডিমান্ড করে। সো এটা আমার পজিটিভ দিকটা, আমার জন্য আবার নেগেটিভও। ওকে ফাইন। এরপর হচ্ছে আরেকটা জিনিস, আই ট্রাস্ট এভরিওয়ান। আমি খুব কমপ্লিকেটেড না, আমার কাছে মনে হয় যে পৃথিবীর সকল মানুষ ভালো, এবং যেটা হয় হচ্ছে যে আমি ট্রাস্ট করি, এবং আমি ট্রাস্ট করে যে কোনো একটা কাজে আমি ইনভলভ হয়ে যাই, পরে দেখা যায় হচ্ছে ওইটাতেই আবার ঝামেলা। সো এইটা একটা বললাম তা, এটা একটা পজিটিভ দিক, কাউকে ট্রাস্ট করতে পারাটা এটা সহজ না। কারণ আমরা যদি কারোর সাথে যে কোনো ধরনের, সেটা বিজনেস রিলেশন হোক, সেটা কাজের রিলেশন হোক, আমরা যদি একটা মানুষকে ট্রাস্ট না করি, তাহলে কিন্তু আসলে দিন শেষে আমরা কাজটা করতে পারবো না। এটা হচ্ছে কিছু না, আমার কাছে মনে হয় কি লাইফ আমাকে অনেক কিছু শিখাইছে। মানে ইভেন আমার লাইফে এমন সিচুয়েশন আমি ফেস করছিলাম, এরপরে ভেরি রিসেন্ট আমার একটা কিছুদিন আগে গত বছর একটা অ্যাক্সিডেন্ট হয়। তো আমার আসার পর তখন মনে হলো যে কোনো মুহূর্তে আমি পৃথিবী থেকে নাই হয়ে যেতে পারি। সো ওই সময় আমি দেশের বাইরে থেকে আসার পরে যেসব ডিরেক্টরের সাথে আমার সবার সাথে তোমার সিঙ্ক হবে না, কিছু কিছু ডিরেক্টরের সাথে তোমার ক্লাস থাকবেই, বা ইদার সে তোমাকে পছন্দ করবে না বা তুমি তাকে পছন্দ করবে না, বা শুটিং একসাথে কাজ করতে গিয়ে একটু ঝগড়া বিবাদ কথা কাটাকাটি এটা হবেই। সো ইভেন আমি বেশ কিছু ডিরেক্টরের সাথে কাজ করতাম না তাদের বিহেভিয়ারাল ঝামেলার কারণে।
পেমেন্ট ইস্যু ছিল, বিহেভিয়ারাল ঝামেলা ছিল, অনেক কিছু। তারা ফোন দিলেও আর ধরতাম না, এবং আই ওয়াজ সো শিওর যে আমি তাদের সাথে কাজই করবো না। হ্যাঁ, ইভেন এমনও হয়েছে যে তারা কোনো সেটে আসছে আমার সাথে, বা কোনো সেটে আমি জানি যে ওদিকে গেলে ওই ডিরেক্টরের সাথে দেখা হবে, আমি ওদিকেও যেতাম না। ওকে, বাট এই ঘটনার পর যেটা হয়েছে, আমি আসার পর প্রত্যেকটা ডিরেক্টরকে ইন্ডিভিজুয়ালি ফোন দিছি, দিয়ে বললাম ভাই আপনি যেটা করছেন আমার কাছে কোনো এটার সে নাই। হ্যাঁ, আমি আপনাকে বিভিন্ন জায়গায় অ্যাভয়েড করছি, এটার জন্য আমি সরি। আমি ইন্ডিভিজুয়াল ফোন করছি সবাইকে, এবং তারাও তাদের ব্যাপারগুলো নিয়ে সরি বলছে যে ভাই না ভাই আমার ওইটা করা উচিত হয় না। আমি সবার সাথে কাজ করি না করে এই ঝামেলাটা মিটাই ফেলছি আমি, কারণ আমার কাছে মনে হয়েছে পৃথিবীতে দিন শেষে আমি তুমি আমরা সবাই কিন্তু যখন বাসায় যাই আমরা সবাই একা, এবং আমরা হচ্ছে আমাদের ফ্যামিলির মানুষ। ওই মানুষগুলা সামহাও আমাদের পার্সোনাল লাইফের সাথে ইনভলভ না। তো তাদের সাথে আমার সম্পর্ক ভালো থাকলেও কি আসে যায়, সম্পর্ক খারাপ থাকলেও কি আসে যায়, তাদের সাথে আমার কাজের সম্পর্ক থাকাটাই ভালো। এক্স্যাক্টলি। তার থেকে বড় কথা হচ্ছে যে রাগটা কিন্তু আমরা আমাদের কাছের মানুষগুলো বা আপনজনদেরকে দেখাতে পারি। এখন তাদের সাথে তো আমার প্রফেশনাল জায়গা থেকে পরিচয়, তাদেরকে আমার রাগটা দেখায় কি লাভ? আলটিমেটলি দিন শেষে তাদের সাথে আমার আসলে কোনো ঝামেলা থাকার দরকার নেই। আমার কথা হলো যে ইন্ডাস্ট্রিতে আমি এমনভাবে কাজ করতে চাই, কারোর সাথে আমার কাজ হোক না হোক কিন্তু সম্পর্কটা ভালো থাকুক। রাইট, সেম। আমি এই বিষয়ে একদমই একমত, এবং আমার নিজের চোখেও দেখা যায় হয়তো বা একটা সেটে টাইম পার হয়ে যাচ্ছে। অনেককে আমি এরকমও দেখেছি বা শুনেছি যে কাজ শেষ না করে বের হয়ে গেছে, যে আমি তো আপনাকে এতখানি পর্যন্ত সময় দিয়েছিলাম, আপনি কাজ করতে পারেন, ইটস ইওর প্রবলেম বলে বের হয়ে গেছে ব্যাকট্র্যাক নিয়ে। বাট আপনার ক্ষেত্রে আমি সেটা কখনোই দেখিনি। আপনি হয়তো বা একটু একটা সার্টেন টাইমে যে হয়তো আপনি একটু ভয়েসটা হালকা একটু রেজ করে বলেছেন যে দেরিটা কেন হলো, আচ্ছা হয়ে যখন গেছে এখন তাড়াতাড়ি শেষ করো, 1 ঘন্টা টাইম দিলাম, যে কটা সিন আছে শেষ করো বা প্ল্যানটা আমাকে জানো। সো এই যে সবসময় একটা সলিউশনের দিকে আপনি থাকেন। প্রবলেম হচ্ছে কি এইটাতে আবার পেয়েও বসে। ওকে, প্রবলেমটা হচ্ছে যখন তুমি কিনা একটা জায়গায় সুযোগ দিবা, সবাই জানে যে ও আয়েশা, ও ইরফান, আর সমস্যা নেই, ইরফান ভাইকে ম্যানেজ করে নাও, আরে সমস্যা নেই, আরে করো, ও একটু বলবে, বাট ইরফান ভাই ম্যানেজেবল। এটা আবার খুব নেগেটিভ একটা জায়গা। প্রবলেমটা হচ্ছে আমাদের আই ডোন্ট নো, মানে আমাদের এখানে হচ্ছে মানে যে কোনো প্রফেশনেই আমার কাছে মনে হয় যে ভদ্রতার কোনো জায়গা নেই। তুমি যত বেয়াদব হবা, যত রুড হবা, এবং তোমাকে তোমার চারপাশে দেখবা সবাইকে নম করতেছে, এইটাই একটা মানুষের অদ্ভুত একটা সাইকোলজি। আই ডোন্ট নো ওয়াই। কিন্তু যে তোমাকে সাপোর্ট করবে, যে তোমাকে প্রবলেমটা সলভ করে তোমাকে ম্যানেজ করে কাজ করবে, ইদার সে তোমার টাকা বাকি রাখবে, হ্যাঁ, ইদার সে দুনিয়ার প্রবলেম তোমার সাথে ভাই বললেন না আমার এই ঝামেলা সেই ঝামেলা, হ্যাঁ সবকিছু। এবার আমি আসার আগেও এক ডিরেক্টর থেকে আমি 2 মাস হলো একটা মানে তার টাকার প্রবলেম, তাকে বললাম আপনি কাজটা করেন, সমস্যা নেই, কাজটা ডান করেন, টাকার প্রবলেম সলভ হলে আপনি আমাকে টাকাটা দিবেন। এটা কেন? ফর দ্য সেক অফ প্রোডাকশন। রাইট, আমি তাকে বলছি সেটা। দ্যাট মিনস হোয়াট, ওকে ডান, তুমি কাজটা করো আগে, আমি ভালো কাজ করার চেষ্টা করতেছো, কাজটা ঠিকঠাক হোক। তো সে যে ভাই কোনো প্রবলেম, আমি 10 দিনের মধ্যে আপনাকে টাকাটা দিই, সেই 10 দিন আছে 2 মাস। দ্যাট মিনস হোয়াট, আমি তো জানি সে কিন্তু কাজ থেমে না, সে অন্যান্য প্রজেক্ট করতেছে, তাকে সে কি টাকা আর্ন করতেছে না, তার সদিচ্ছাটা নেই আমাকে টাকাটা দেওয়া। প্রবলেম হচ্ছে এই জায়গায়, তুমি আসলে কোনটাকে পিক করবা। সো দিন শেষে আমরা এমন একটা ইন্ডাস্ট্রিতে বিলং করতেছি বা এমন একটা কাজের জায়গায় বিলং করতেছি, তুমি যত বেশি রুড হবা, যত বেশি হিরোইক হবা, সেটা তুমি তোমার নায়ক হও বা নায়িকা হও, তোমাকে চারপাশ তোমাকে তত বেশি তোলা দিবে, তত বেশি মানবে, হ্যাঁ ভাইয়া 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 ভাইয়া, হ্যাঁ আপু আপু আপু। কিন্তু এখানে একটা অদ্ভুত বিষয়, যদি আমরা সেফর আর্টিস্ট যারা আছে তারাও যদি একসাথে সম্মিলিত হয়ে একটা ডিসিশনে আসে যে ওকে ফাইন, আমাদের পেমেন্ট সিস্টেমটা তাহলে এরকম হওয়া উচিত, এটা হলো কিন্তু একটা ঝামেলা। এটা করছে, হ্যাঁ, বাট এটা তো কিন্তু ওয়ার্ক হচ্ছে না, এটা তো ওয়ার্কেবল হচ্ছে না। ফর এক্সাম্পল এটা ওয়ার্কেবল এই জন্যই হচ্ছে না বিকজ এটা নিয়ে যেটা হচ্ছে, এটা নিয়ে কোনো নীতিমালা হয় নাই। সে করলা, তুমি করলা, আরে তুমি করলা, আরেকজন করলো না, তখন তুমি খারাপ হয়ে গেলা, আইসা খুব ঝামেলা করে, এইসা আগে পেমেন্ট নিয়ে নেয়, খুব আসছে স্টার, যেটা খুবই ভুল। তোমাকে যে পেমেন্টটা দিবে সেটা আগে হোক পরে হোক, তো তোমাকে দিতেই হবে। রাইট, দ্যাটস মাই পয়েন্ট অলসো। এইটাই হচ্ছে, আমি জানি না এটা আছে, মানে বেশ কিছু ডিরেক্টর আছে যাদের হচ্ছে, অনেকের কথা বলছি না, আছে তো তারপরও, যাদের হচ্ছে সদিচ্ছার অভাব, আমি এটাকে বলবো সদিচ্ছার অভাব। মানে এটা হচ্ছে না থাকুক। অনেক ডিরেক্টর ইন্ডাস্ট্রিতে আমরা সবাই নাম জানি, যারা হচ্ছে অনেক বড় বড় ডিরেক্টর, ছোট ছোট ডিরেক্টর সবকিছু মিলাই ঝুলাই যারা হচ্ছে এই প্র্যাকটিসের মধ্যে আছে। সো দিস ইজ নট রাইট অ্যাকচুয়ালি। বাট এই প্রশ্নটা আসছে এই কারণে, যেটা বললাম যে ওই জায়গাটা, যে তুমি যত বেশি নরম হবা, যত বেশি ভদ্র হবা, ভদ্রতাটাকে অনেকে দুর্বলতা মনে করে। দিস ইজ ভেরি ব্যাড। রাইট, এটা আমি তো অনেকবার আপনাকে আমি শেয়ার করছি, আপনাকে শ্যামল ভাইকে আমার মনে হয় সবথেকে বেশি শেয়ার করা যায়, ভাইয়া এরকম একটা ঝামেলা হয়েছে, ভাই আমাদের এই প্রজেক্টের আমার রেমুনারেশনটা এখনো আটকে আছে। বাট হ্যাঁ, দিন শেষে আসলে আমি ওটা মাত্রই খেয়াল করছি, এবং আমিও এখন এসে কিছুটা হয়তো বা স্ট্রিক্ট হয়েছি, এবং আমি বলে নেই যে ভাই আগে আমি এমন ছিলাম না, বাট আমি এই যে এত মাস পর্যন্ত এটা ফেস আমাকে করতে বাধ্য করেছে, কিছু করার নাই। ওকে ভাই, একটু আমরা পেছনে ফিরে যেতে চাই।
লোহিত থিয়েটারে মঞ্চনাটকের মধ্য দিয়ে আপনার কাজ করা শুরু, দেন দ্য আলটিমেট ম্যান ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামের মধ্য দিয়ে আমরা ইরফান সাজ্জাদকে পেয়েছি আমাদের ইন্ডাস্ট্রিতে। তারপর তো তার ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ, এবং নতুনভাবে তাকে আবার ডিসকভার করে ওটিটি প্ল্যাটফর্মসগুলো, এবং ওটিটিতে এখন পর্যন্ত আপনার যে কটা কাজ আমি বলবো যে কোনোটাই হয়তো বা আপনি সেন্ট্রিক ছিলেন না, কিন্তু বলেন না শো স্টিলার, শো স্টিলার হয়ে গিয়েছেন আপনি। এবং এটার বড় একটা প্রমাণ হচ্ছে গিয়ে আপনার লাস্ট 2টা ব্যাক টু ব্যাক প্রজেক্ট, বাবা সামওয়ান ইজ ফলোইং মি অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ক্রিমিনালস। সো আজকে আমার সামনে তো সেই ক্রিমিনাল বসে আছে, রাইট? সো এই যে এই বিষয়টা, এটা যেমন আমার কাছে আমার ক্ষেত্রে খুব ফান লাগে ওটিটিতে কাজ করতে, যে অনসাম্বল কাস্টিং, বাট তার মধ্যে থেকে নিজেকে প্রমাণ করা। ডেফিনেটলি এই একজন অ্যাক্টরের জন্য কিন্তু এটা চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জটা আমাদের ইন্ডাস্ট্রিতে এখন আমরা ফেস করি না। সো আমার কাছে মনে হয় যে যখন এই সুযোগটা একজন আর্টিস্টের সামনে আসবে, যে অনেক প্রপার কাস্টিংয়ের ভেতরে তুমি যখন তোমার কাস্টিং, তোমার ক্যারেক্টারটাকে একদম পিকে নিয়ে যেতে পারবা, সো এখানেই তো আসলে কম্পিটিশন, এখানেই তো মজা। সে ফর এক্সাম্পল, আমি আমার নাটক করলাম, আমি আমার সব কিছু করলাম, ওখানে আমি রাজা, আমি যেভাবে ডায়লগ দিচ্ছি ওই নাটকভাবে যাচ্ছে। সো এখানে আসলে অডিয়েন্স জাজ করার সুযোগটা পাচ্ছে না, বা আমি নিজেকে নিজে জাজ করার সুযোগ পাচ্ছি না। সে ফর এক্সাম্পল, আমি যে 2টা ওটিটির কাজ করেছি, হয়তোবা আমার সমসাময়িক অনেকে এই ধরনের গল্পে কাজই করবে না, না আমার এখানে জায়গা কতটুকু আছে, না এতজনের ভিড়ে আমি কাজ করব না। বিষয়টা আমার জন্য এরকম না। আই লাভ টু ডু অ্যাক্টিং। আমি ইনফ্যাক্ট আমি সবসময় চাই, বা ইনফ্যাক্ট এখন তো আরও বেশি করে চাই, যে কারণ যতটা ভ্যারাইটি অ্যাক্টিং আনা যায়, কারণ আমাদের নর্মালি আমাদের দেশে ওইভাবে কোনো ইনস্টিটিউশন নাই, আমরা সবাই জানি। সো অ্যাক্টিং শেখার জায়গাটা কিন্তু এই জায়গাটাতে। তো আমি যদি এক জায়গায় থেকে যাই, তাহলে আমি আসলে আরও বেটার অ্যাক্টিং করবো কখন? ইভেন আমি যে 2টা সিনেমা শেষ করলাম, একটা আলী, তুমি আলীর গল্প জানো, আলী আমার পুরোপুরি ডিফারেন্ট একটা জনার। আমি কিন্তু ডিরেক্টরটাকে চিনতাম না, ওনার কাজ সম্পর্কে আইডিয়া নাই। সিঙ্গেল একটা নাটক করেছিলাম অনেক আগে, বাট সে সিনেমা কেমন করবে সেটা আমার কোনো আইডিয়া নেই। জাস্ট লোকটার গল্প এবং গল্পের প্রতি ভালোবাসা দেখে আমার মনে হলো যে আমি ক্যারেক্টারটা করবো, এবং এই ক্যারেক্টার এন্টার লাইফ আমি পাবো কিনা জানি না, আলীর ক্যারেক্টারের কথা বলছি। সো আই জাম্পড ফর ইট, এবং আমার কাছে মনে হয়েছে যে আই ডোন্ট নো অডিয়েন্স কীভাবে নিবে, বাট এটা আমার লাইফ টাইম একটা অ্যাচিভমেন্ট হবে এই ক্যারেক্টারটা। এরপরে আমি আরেকটা ডিফারেন্ট গল্পে গেলাম, যেটা তোমার সাথে আমি সিনেমা করলাম। সিনেমাটার গল্পের নাম হচ্ছে ভয়াল। এখানে দুর্দান্ত একটা গল্প আছে, এই ক্যারেক্টার আছে এই ছেলেটার। সো এরপরে যে ছবিটা আমি করবো, ওইটার ক্যারেক্টারে, ওইটার গল্পের নাম হচ্ছে আমদানি, ওটার ক্যারেক্টারটা ডিফারেন্ট। সো আমি চাই এই সময়টা 2024, আমি 2024 আবার রেগুলার কাজ করা শুরু করলাম 2023-এর পর থেকে। সো আমি চাই এখন থেকে আমি যা কাজ করবো, সেটা নাটকে হোক, সেটা ওটিটিতে হোক, সেটা সিনেমায় হোক, আমার ক্যারেক্টারগুলোতে যাতে আমি একটা সিগনিফিকেন্স আলাদা কিছু রাখতে পারি, এবং ক্যারেক্টারগুলোর সাথে যাতে জাস্টিস করতে পারি। যেমন আমি ভ্যালেন্টাইনে 2টা কাজ করলাম, একটা তোমার সাথে, একটা সাদিয়ার সাথে। সাদিয়ারটা ছিল হচ্ছে আলোর জন্য কিন্তু ছেলেটা ছিল একটা কমন ক্যারেক্টার, বাট ইটস এ ভেরি সুইট, চার্মিং, এবং খুবই মানে কি বলবো, খুবই ফুল অফ লাইফ একটা ছেলে। হ্যাঁ, কিন্তু আবার হয়নি বলা কখনো, যেটা তোমার সাথে করলাম, ওর ক্যারেক্টার প্যাটার্নটাই ডিফারেন্ট, রাইট? হ্যাঁ, 2টাই কিন্তু ভালোবাসার গল্প। সো কিন্তু 2টা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, 2টা নাটক যদি পাশাপাশি কেউ দেখে, ওরা ক্যারেক্টারের একটা আলাদা টেক্সচার পাবে। সো আমি ওইটা এখন হচ্ছে আমার মেইন কি বলবো ইন্টেনশন, যে ক্যারেক্টার টু ক্যারেক্টার একটু আলাদা করা যায়। এখান থেকে আমি বলবো যে আমি 2টা মানুষকে দেখি যে তারা যে কোনো মাধ্যমে খুব সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন, এবং তারা একটা মাধ্যমে কাজ করার জন্য আরেকটা মাধ্যম, বা যেটা তাদের থাকে না যে জনপ্রিয়তা এনে দিয়েছে, পরিচিতি এনে দিয়েছে, সেই মাধ্যমটাকে তারা হেও করছে না, আর বা একেবারে সরে যাচ্ছে না। একটা হচ্ছেন আপনি, একটা হচ্ছেন ইয়াশ রোহান ভাইয়া। এবং আপনারা দুইজনই খুব সুন্দরভাবে, সেটা নাটক হোক, সেটা ওটিটি হোক, সেটা সিনেমা হোক, আপনারা কিন্তু কাজ করে যাচ্ছেন, এবং ঠিকঠাকভাবে কাজ করে যাচ্ছেন। এটা কিভাবে ব্যালেন্স করা সম্ভব? সিনেমাটার ব্যাপারে আমি এখনো পর্যন্ত জানি না, বিকজ সিনেমা যেহেতু এখনো অন এয়ার হয়নি, রিলিজ হয় নাই। বাট সিনেমাটা রিলিজ হওয়ার পর আসলে বিষয়টা বুঝতে পারবো। বাট আমি সত্যি কথা বলতে কি, আমি ব্যক্তিগতভাবে যেটা হয়, নাটকের এখন যে সিচুয়েশন বা যে অবস্থা, সেই অবস্থায় যদি কখনো আমার সামনে, আমি ডেফিনেটলি নাটকের সেট হচ্ছে আমার সবচেয়ে আপন। আমার নাটকের প্রত্যেকটা প্রোডাকশন বয়কে আমি চিনি, মেকআপ আর্টিস্টদেরকে আমি চিনি। আমি যখন একটা নাটকের সেটে যাই, আমার কাছে মনে হয় যে আমি নিজের অফিসে আসছি, যে কারণ সবাই তো আপনই। তো সেই জায়গা থেকে যেটা হয়, নাটক সবচেয়ে কমফোর্টেবল জায়গা আমার জন্য। আমি যদি অ্যাক্টিং কিছুটাও করতে পারি, সেটা আমি এখানে কাজ করে শিখছি, এখানকার ডিরেক্টররা আমাকে শেখাইছে, হ্যাঁ, এখানকার আমার কোয়ার্টিস্টরা আমাকে হেল্প করে এতটুকু আনছে। তো এটা তো আমি ডিনাই করতে পারবো না। আর প্রবলেমটা হচ্ছে কি, নাটকের এখন যে সিচুয়েশন, এটা খুব সাফোকেটিং।
মানে আমার জন্য সাফোকেটিং, সবার জন্য না, মানে আমার জন্য খুব সাফোকেটিং। সো এই সাফোকেশন থেকে আমার মনে হয়েছে যদি আমি সরতে চাই, আই শুড গো ফর সিনেমা অ্যাকচুয়ালি। আমার কথা হচ্ছে নিজের ঘরের মানুষ যদি মানে মিসইউজ করা শুরু করে, অচেনা হয়ে যায়, ওকে, নিজের ঘরের মানুষ যদি অচেনা হয়ে যায়, তখন তোমার একটা অচেনা জায়গায় যাওয়াই ভালো, রাইট, নিজের ঘরে আর থাকার দরকার নেই। সো আমার কাছে মনে হয়েছে যে আমার নিজের ঘরের মানুষ আমার কাছে আস্তে আস্তে অচেনা, তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে আই শুড জাম্প, দিস দ্য প্রপার টাইম টু জাম্প। আমি এখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি 2014 সালে লাস্ট কাজ করেছিলাম, যখন একদম আমার ক্যারিয়ারের শুরুতে। এরপর থেকে আমি কখনো সিনেমা করিনি, কারণ তখন আমি রিয়েলাইজ হয়েছিল যে আই এম নট ফিট ফর দ্য সিনেমা অন দ্যাট টাইম। আমার কাছে মনে হয়েছিল আমি আর একটু ডেভেলপ করে নিজেকে, কখনো যদি সিনেমা ব্যাক করি তাহলে ডিফারেন্ট কিছু নিয়ে করার ইচ্ছা। ওয়েল, সো এই 3টা সিনেমার থেকে যদি আমি মানে আমার যেটা অবজারভেশন এবং ভালো লাগার বিষয় যে অনেকের কাছ থেকে শুনি যে যখন ওখানে একজন প্রোটাগনিস্ট ক্যারেক্টার থাকে তারা অন্যদেরকে ডমিনেট করার চেষ্টা করে, কিন্তু আমি নিজেও যখন আপনার সাথে ভয়াল করে আসলাম সেখানেও আমি খেয়াল করলাম যে এই ব্যাপারটা আপনার মধ্যে একেবারেই নেই। এবং ফুটবল 71-এর গল্প যখন আপনার থেকে শুনছিলাম সেখানেও আপনি বলছিলেন যে সেখানেও মাল্টিকাস্ট ছিল এই ইন্ডাস্ট্রির মানুষজন, কিন্তু কেউ কাউকে ডমিনেট করার চেষ্টা করেন নাই। সো আমার যেটা ধারণা যে এই ইন্ডাস্ট্রিতে কিন্তু এই প্র্যাকটিসটা মানে বছরের পর বছর হয়ে যাচ্ছে, ইট শুড বি চেঞ্জড। ডমিনেটিং ব্যাপারটা এটা হবেই, এবং বলে এটাও আমার একটা মাইনাস পয়েন্ট। আপনি করেন না কখনো, রাইট? এটা আমার সবচেয়ে মাইনাস পয়েন্ট। আপনি কখনো বলেন না যে যেহেতু ইয়েস এটা এবং আমি তোমাকে বলি যদি আমি এটা করতাম, আজকে আমি সে ফর এক্সাম্পল আমি ফিল করি আমি আরো অনেক বড় জায়গাতে আমি সবসময় যখন কোনো আর্টিস্টকে স্ক্রিপ্ট দেই, আমি যখন তোমাকে ইনফ্যাক্ট তোমাকেও যদি বলি যে আয়েশা তুমি ওই স্ক্রিপ্টটা পড়ে দেখো, আমি মেক শিওর করবো যে এখানে তোমার করার কিছু জায়গা আছে। কিন্তু আমাকে যখন ডিরেক্টর যখন আমাকে বলে যে ভাই আমি আয়েশাকে আপনার সাথে কাজ করতে চাই, তখন আমি স্ক্রিপ্টটা পড়ে দেখার পর যদি আমার মনে হয় যে এটা আমি আসলে আয়েশাকে অ্যাপ্রোচ করতে পারবো না, ভাই আপনি অ্যাপ্রোচ করেন, যদি আয়েশার পছন্দ হয় তাহলে আমার কোনো সমস্যা নাই। আমি জানি না, আমি যখন তোমার সাথে ফার্স্ট কাজ করছি, you did only close up, right? হ্যাঁ, you did only close up. বাট সেখানে আপনি খুব ফ্রেন্ডলি ছিলেন যে আয়েশা খানের সাথে, হ্যাঁ আমি মেয়েটার সাথে কাজ করতে চাই, আমি মেয়েটার কাজ খুব ভালো লাগছে, মেয়েটার সাথে কাজ করতে। আমি ডিরেক্টরকে বলছি, আমার মনে আছে আমি মেয়েটার সাথে কাজ করতে চাই। ডিরেক্টর বলতে তাহলে ভাইয়া আমরা একদিন বসি, এক্স্যাক্টলি আমরা একদিন বসলাম এবং আমরা খুব যত্ন করে কাজটা করলাম। রাইট, এরপর ডিরেক্টর কি করছে না করছে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা তো যত্ন করে কাজটা করছি 3 দিন, রাইট? হ্যাঁ, তাহলে আমার কাছে ওই গল্পটা ম্যাটার করে অনেক বেশি, এবং আমার কাছে মনে হয়েছে ওই ক্যারেক্টারটার জন্য তুমি খুব একদম পারফেক্ট একটা কাস্টিং ছিল, যে গল্পটা আমরা করছি অসম্ভব সুন্দর একটা গল্প। তো তাইলে আমি যদি তখন মানে লাইক যদি ভাবতাম যে নতুন মেয়ে আছে, ওকে এত প্রায়োরিটি দেওয়ার কি আছে, ভাই আপনি একটা মেল বেসড গল্প ভাবেন, হ্যাঁ গল্প ভাবেন, নায়িকাকে পিটাবে, ওই ভিলেনরা আমি কি উদ্ধার করব, এরকম টাইপের হবে গল্প, ও কোনো কথা বলবে না। আছে তো গল্প আমরা তো করি, রাইট? কিন্তু এটা আমি কখনো করি নাই। বাট এটা আমার অনেক বড় একটা মাইনাস পয়েন্ট। এটা আমার তুমি একটু আগে জিজ্ঞাসা করলে একটা কোয়েশ্চেন যে পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা, এটা আমার পজিটিভ, আবার এটাও আমার নেগেটিভ। ওকে, হ্যাঁ এইটাই। এবং আমি অনেস্টলি বলি, একটা নায়িকা যদি একটা ডিরেক্টরকে ডেট না দেয়, বিশ্বাস করো ডিরেক্টরের কিচ্ছু আসা যায় না ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে নাটকে, ইভেন সিনেমাতেও। ওকে, কিন্তু একটা নায়ক যদি না দেয় অনেক কিছু আসা যায়। সে ফর এক্সাম্পল যেসব ডিরেক্টর আমাকে নিয়ে কাজ করে, হ্যাঁ যেহেতু আমাকে নিয়ে কাজ করে, তাদেরকে আমি ডেট না দিলে ওদের জন্য একটা ঝামেলা হয়েছে। কিন্তু নায়িকা কে দিচ্ছে তাদের বিষয় না। ওকে, ইন্ডাস্ট্রি এখন ওই জায়গায় আছে, কিন্তু আমি সেই জায়গায় সবসময় ওই মেয়ে কাস্টিংটাকে সম্মান দিয়ে গেছি। এখন আগে একটা সময় ডিরেক্টররা যখন ডেট নিত তখন বলতো ভাই একটা গল্প আছে, গল্পটা আপনার সাথে শেয়ার করি, এবং এই গল্পটা এভাবে করতে চাই, আপনি আর অমুককে ভাবছি। ডিরেক্টররাই বলে দেয় কাকে কাকে সে ভাবছে। এইটাই তো পয়েন্ট, যে ডিরেক্টর ভাববে আসলে, হ্যাঁ ভাবার মধ্যে ক্যারেক্টারাইজেশন ভাবার মধ্যে হয়তো অল্টারনেট থাকতে পারে, এ বি সি। আমি ওকে না পেলে অ্যাপ্রোচটা এমন আসে যে আপনি কার সাথে কাজ করতে চান, এটাও আসে না আমার কাছে, এটাই আসে। ওকে, আপনার কার সাথে ডেট মিলানো আছে, আপনার আন্ডারে এখন কোন কোন নায়িকা আছে। ওকে, দ্যাটস সামথিং নিউ টু মি। ওকে, নট অনলি ডিরেক্টর, ওকে প্রোডিউসার্স এন্ড অল। একটা ভালো প্রোডাকশন হাউস তারা আমার সাথে কাজ করবে, তোমার এখন কোন কোন নায়িকা এখন তোমার সাথে আছে, কোন কোন নায়িকার সাথে তোমার এখন ডেট মিলানো আছে। আমি শুনি আর অবাক হই, এটা মানে লাইক এটা কেমন ধরনের অ্যাপ্রোচ? এক্স্যাক্টলি নট অনলি অ্যাপ্রোচ, এটা হয়ে আসতেছে 2019 সাল থেকে, এটাই হয়ে আসছে। ওকে, হ্যাঁ যে ওরা ওরা ডেট মিলায় রাখে, একটা গ্রুপিং এর আন্ডারে হয়ে গেছে। সে ফর এক্সাম্পল আমি তুমি ধরো গল্প জানি না, কিছু জানি না, আমরা মাসে এই কটা ডেট মিলায় রাখলাম, 3টা ডেট সেম মিলাইলাম, দ্যাটস গুড, আমি এটা খারাপ বলছি না। তো যেটা হচ্ছে এবার ডিরেক্টর আসলো, ভাই এরকম গল্প আছে, ভাই আপনাকে আর
সাদিয়া আয়মানকে নিয়ে ভাবছি। আমি বললাম নো ভাই, আমার তো আয়েশার সাথে মিলে না, বা আমি এটা আয়েশাকে সাথে করতে চাই। তাহলে আমি প্রথমে ডিরেক্টর ভাবনা একটা জটিলতা তৈরি করলাম, আর ডিরেক্টর যেহেতু কাজটা করতে হবে, সে তার ভাবনা থেকে সাদিয়া আয়মানকে সরাই দিল, সে আয়েশা খানকে ঢুকাইলো। কারণ কি, আমি বলে দিছি আগে তো শুধু নায়িকা চেঞ্জ হইতো, এখন সবকিছু চেঞ্জ হয়, এভরিথিং চেঞ্জ হয় ভাই। অমুককে না, ক্যামেরায় অমুককে সরে অমুককে নেন, মেকআপ আর্টিস্ট তমুককে সরে তমুককে নেন। হ্যাঁ, সো এভরিথিং ইজ জাস্ট, এখন তুমি যদি বলো ওই জায়গাটা কোথায়, অনেক চেঞ্জ হয়েছে। সো ওই যে বললা তুমি প্রথমেই এই কোশ্চেনটা করে খুব ভালো করছো, যে পজিটিভ নেগেটিভ কোথায় বা কি ভাইবগুলো কি। সো আমার পজিটিভ জিনিসগুলাই দিন শেষে আমার ম্যাসিভ একটা নেগেটিভ জায়গা হিসেবে প্রুভ হয়েছে। সো আমার কাছে তখন মনে হচ্ছে ফাইন, এই জায়গাটা আমরা সিনেমায় হয় এটা আমরা জানি, কারণ সিনেমা ইজ বিগ স্কেল জায়গা। নাটক এখন বিগ জায়গায় চলে যাচ্ছে আস্তে আস্তে, নাটকের বাজেট বাড়তেছে, দ্যাটস আ ভেরি গুড থিং। সো ফাইন, নাটকও সেটা এখন শুরু হয়ে গেছে প্র্যাকটিসগুলো। বাট আমার কাছে মনে হয়েছে ফাইন, এই জিনিসগুলো আমার করতেই হয়। আমার যদি আবার এই স্ট্রাগলটা, যুদ্ধটা করতে হয়, ওয়াই নট ইন সিনেমা। রাইট, আমি নাটকে এই ধরনের মানে এই ছোট জায়গায় আমি আসলে সত্যি কথাই নোংরামিগুলো বা এই ধরনের স্টান্ট করতে চাই না। ইফ আমি যদি হিরোই হইতে হয় ইন্ডাস্ট্রিতে আমাকে, আমি যদি আই উড মানে আমি ট্রাই করব সিনেমার হিরো হওয়ার, সরি নাটকের হিরো হয়ে আমি এত জটিলতা তৈরি করতে চাই না একটা 3-4 দিনের প্রোডাকশনের জন্য। মানে আমার কাছে এটা খুব কষ্টের লাগে, বিকজ এই কথাটা এই জন্যই বললাম, কয়েকদিন আগে একজন মেকআপ আর্টিস্ট এসে আমার কাছে কাঁদতেছে, ভাই কি হয়েছে ভাই, অমুকের ডেট ছিল, আমাকে অমুক নায়িকা আমাকে আমার ডেটটা ক্যান্সেল করাই দিছে। কেন ভাই, ওর সাথে ও কাজ করে। আচ্ছা, আর একজন মেকআপ আর্টিস্ট, ভাই আপনি আমাকে আপনার সাথে নিয়ে নেন। কেন? বলছে ভাই তো কাজই তো পায় না, প্রত্যেকটা ডিরেক্টররা নেয় ঠিকই, কিন্তু নায়করা তো ক্যান্সেল করে দেয় বা নায়িকারা ক্যান্সেল করে দেয়। তো আমি বললাম, তো আমি যদি আপনাকে নেই তাহলে যেটা হবে, আমি তো অনেকের কাজ ক্যান্সেল করাই দিচ্ছি। হ্যাঁ, এটা তো আমি করতে পারবো না। এই প্র্যাকটিসটা তো আমার নিজের কাছে যেহেতু পছন্দ না, আমি কেন সেটা শুরু করব? রাইট, আমার কাছে হচ্ছে কি গুড, মানে যদি আমার টিম থাকে, সে ফর এক্সাম্পল আমার একটা পার্সোনাল মেকআপ ম্যান আছে, আমি তার সাথে কাজ করতে পছন্দ করি, তাহলে আমি তাকে আলাদা আমি পে করব। এক্স্যাক্টলি, হি উড বি মাইন, মানে আমার সাথে সে থাকবে। প্রোডাকশন কোন মেকআপ আর্টিস্টকে নিচে প্রোডাকশনের দায়িত্ব হওয়া উচিত। আমি যেমন প্রোডাকশন তাকে আনো, প্রোডাকশন তাকে নিয়ে, ফাইন, এটা আমি বদারই করতেছি না। কিন্তু আমার যদি আলাদা টিম থাকে না, অবশ্যই থাকে, সেটা আমার পার্সোনাল থিং এবং তাকে আমি বেয়ার করতেছি। এক্স্যাক্টলি, সেটা আমার পার্সোনাল চয়েস, তাইলে কোনো সমস্যা নেই। কিন্তু না ভাই, আমি অমুকের সাথে কাজ করব, তমুককে আনান, তাইলে তো এটা একটা জটিল। রাইট, আমার কাছে আমার এই জিনিসগুলা আমার কাছে ভালো লাগে। অলরাইট, অনেক সত্য কথা আজকে আমরা ইরফান সাজ্জাদের মুখ থেকে শুনতে পাচ্ছি। আরেকটু সত্য কথা আমরা শুনতে চাই, আর সেটা হচ্ছে একটা গেমসের মাধ্যমে। সো আপনার জন্য আমাদের এবারের সেগমেন্ট সিনট্যাক্স গ্লোবাল লিমিটেড প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। আচ্ছা, এতক্ষণ মিথ্যা বলিনি আমি। না, আমি জানি। ওকে, আমাদের ইন্ডাস্ট্রিতে ইউটিউব ভিউ এবং সেটার উপর বেস করে কাস্টিং হয়। ইজ ইট ট্রু অর ফলস? অবশ্যই ট্রু, এখন তো ওটার কথাই বললাম। ওকে, ইরফান সাজ্জাদ ইন্ট্রোভার্ট? তোমার মনে হয় আমি ইন্ট্রোভার্ট? না, আমার মনে হয় যে আপনি অ্যাম্বিভার্ট। স্পেসিফিক কিছু মানুষের সাথে আপনি অনেক থাকে না, দিল খুলকার আব বাত করতে হো। আমি ঠিক ইন্ট্রোভার্ট না, বাট ইন এ সেন্স ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্ট হচ্ছে আমি অনেক লাইক আমি ভেতরের মানুষটাকে এক্সপোজ করতে চাই না। রাইট, একটা মানুষের লাইফে তো অনেক কিছু থাকবে, অনেক কিছুই থাকবে, আপস এন্ড ডাউন থাকবে, ভেতরের অনেক অস্থিরতা থাকবে, তার লাইফস্টাইল বলো, ফ্যামিলি বলো, সবকিছু মিলায়। বাট আমি ওই জিনিসটাকে একটু দূরে সরে রাখতে চাই। আমার কাছে মনে হয় যে আমার কাজটা আমার খুব এনার্জি জায়গা, এখানে আমি আসলে খুব বেশি চুপচাপ থাকতে পারি না আর কি। ওকে, এখন তো যারা আছে তাদের অনেকের সাথে আপনি কাজ করছেন, সো পিক ওয়ান নেম, সাদিয়া আয়মান নাকি আয়েশা খান? তুমি প্রশ্নটা করছো, আমি তোমার নামই বলবো, এখন আমি এত রিস্কে যাব না। খুব অপমান করা হচ্ছে, মানে আমি যতজনকে প্রশ্ন করি খুব অপমান করে সবাই আমাকে। ওকে, বলো। বাংলাদেশের বেস্ট অভিনয় শিল্পীকে? ছেলে না মেয়ে? ছেলে, এক্সেপ্ট ইউ। না, আমি তো আমার কথা বলছি না। ছেলে যদি হয় তাহলে আমি মোশাররফ ভাইয়ের কথা বলবো। ওকে, মোশাররফ করিম। ভালো হাজবেন্ড হিসেবে আপনার কি কি গুণ রয়েছে? 5টি গুণ বলুন। এগুলো আমার গুণ কিনা আমি জানি না। এগুলা আমার কাছে মনে হয় যে গুণ না ঠিক, মানে যেটা আমার কাছে 5টা যদি কথা বলতে হয়, যেটা আমি করি সেটা আমি বলি। আমি আমার ফ্যামিলি সবসময় আমার কাছে প্রায়োরিটি। আমি মেক শিওর করি যে বাসার, সেকেন্ডলি যে এভরিথিং ইজ ফাইন, মানে এতটুকু। আর চেষ্টা করি মানে যে কোনো সিচুয়েশনে
সেটা যত জটিল সিচুয়েশন হোক না কেন সেটাকে যাতে ঠান্ডা মাথায় ট্যাকেল দিতে পারি, এতটুকু আমি লাইক চেষ্টাটা করি আর সময় দেওয়ার চেষ্টা করি। ওকে, কার সাথে অভিনয় করতে কমফোর্ট ফিল করেন? একজন ছেলে এবং একজন মেয়ের নাম বলুন। মেয়ে তো ম্যাক্সিমামের সাথেই, মানে আমার সত্যি কথা বলতে কমফোর্ট জোনটা আমার সবার সাথেই অন অ্যান্ড অফ। খুব রেয়ার যে যাদের সাথে আসলে আমি কমফোর্ট না, কমফোর্ট, এটা ভেরি রেয়ার। ওকে, সো এটা যেটা সত্যি কথা সেটাই। সো আর ছেলে বলতে ছেলে তো ওভাবে আসলে কাজ তো করা হয় না, সো এক্সপিরিয়েন্স তো নাই। তবে হ্যাঁ, আচ্ছা যদি ডিরেক্টর বলি, যেহেতু আমাদের এখানে নির্মাতা ছেলেদের সংখ্যা ছেলে কোয়ার্টিস্টও যদি বলো তাহলে ডেফিনেটলি আমি লাইক মোশাররফ ভাইয়ের সাথে একসাথে কাজ করতে চাই, এবং এটা আই নো যে মোশাররফ ভাইও চাই। ওকে, এটা কি দৌড়ের পর থেকে? নট অনলি দৌড়ের পর থেকে, দৌড়ের আগে থেকেই। okay. মানে আই ডোন্ট নো, মোশাররফ ভাইয়ের সাথে আমার খুবই বড় ভাই ছোট ভাই সম্পর্ক, এবং হি ইজ সাচ এ নাইস গাই, এবং এত নলেজেবল একটা পার্সন। ওনার সাথে যতক্ষণ থাকা যায়, অদ্ভুত একজন মানুষ, মানে এত জানেন ভদ্রলোক। ওকে, শেষ প্রশ্ন, ক্রিকেট নিয়ে এত পোস্ট করেন কেন? আমি খুব আই এম ক্রেজি অ্যাবাউট স্পোর্টস। ইভেন যদি আজকে এই ইন্টারভিউটা আমি যদি কোনো খেলা থাকতাম এখানে আসতাম না। এত অপমান প্রচুর দুর্ব্যবহার করা হচ্ছে আমার সাথে। আমি পুরো জানুয়ারি মাসে খেলছি এবং খেলতে আমার শোল্ডার ইনজুর্ড হয়েছে, বাট আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা মানুষ যেটা হয় কোনো না কোনো একটা জায়গায় মানুষের একটা ব্রিদিং স্পেসের জায়গা থাকা উচিত। স্পোর্টস আমার জন্য তাই, আমি খেলা পারি না পারি, বাট আমি যখন লাইক খেলাধুলার মধ্যে থাকি, সেটা ক্রিকেট হোক সেটা ফুটবল হোক, আমার কাছে মনে হয় যে আমি খুব নতুন করে এনার্জি পাই। রাইট, ওকে। সো আমাদের যাহা বলিব সত্য বলিব সেগমেন্ট এখানেই শেষ হচ্ছে। একটু মানে জাস্ট 1 বছর আগের পৃষ্ঠাটা একটু উল্টাতে চাই। একটা সময় ধরে আপনি খুব নিয়মিত কাজ করে যাচ্ছিলেন এবং এরকম কথা উঠেছিল যে ইরফান সাজ্জাদের অভিনয় খুব ভালো লাগে, কিন্তু এখন তিনি মানে অনেক ধরনের গল্পে কাজ করছেন, যেটা হয়তো বা আপনার যারা ট্রু অডিয়েন্স, জেনুইন অডিয়েন্স, তারা হয়তো বা পছন্দ করছিলেন না। কিন্তু তারপর আমরা নানা প্রয়োজনে আসলে কাজটা করে যাই, বা হয়তো বা একটা টাইমে আমরা ফিল করতে পারি যে একটা গুড স্ক্রিপ্ট আসছে না, কিন্তু আমার স্ক্রিনে থাকতে হবে, সেটার জন্য হয়তো বা আমরা করে যাই। এই সবের কিছু মাঝখানে হঠাৎ করে আপনি সেখান থেকে একটা বিরতি নিলেন, অবশ্যই সেটা আপনার ব্যক্তিগত কারণে, এবং যারা আপনার নিয়মিত অডিয়েন্স তারাও কেউ কেউ জানেন সেই ব্যক্তিগত কারণটা কী ছিল। তারপর একটা অন অফ বিরতির মাঝখান থেকে আপনি আবারও ব্যাক করলেন। মাঝখানে কিন্তু বেশ কয়েকটা মাস পার হয়ে গেছে। কোনো চেঞ্জেস কি আপনি পেয়েছেন যে না ওই টাইমটাতে এই জিনিসটা ছিল যেটা এখন আর হচ্ছে না, বা আগে ওই ব্যাপারটা ভালো ছিল যেটা এখন আসলে মিসিং? হ্যাঁ, এই যে একটু আগে যেসব আলোচনা করতেছি, যে এই জিনিসগুলো যেগুলো ব্যাপারে এতক্ষণ আলোচনা হলো, এগুলো তো শুরুতে ছিল, মানে এটা স্টার্ট হয়েছিল, বাট এতটা প্রকট ছিল না, বাট এখন তো খুব প্রকট হয়ে গেছে জিনিসগুলো। এবং যদি স্পেসিফিক্যালি একটু স্ক্রিপ্টের ব্যাপারে বলি বা গল্পের ব্যাপারে বলি, একটা সময় যখন আপনি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম থেকে আসলেন, তখন তো দেখা গেছে একটা প্রপার স্ক্রিপ্ট আপনার হাতে দেওয়া হয়েছে। আপনি আপনার সিনিয়রদের সাথে, ফিমেল আর্টিস্ট হিসেবে যে কো আর্টিস্ট থেকে পেয়েছিলেন তারা সিনিয়র ছিলেন, সেফর নুসরাত ইমরোজ তিশা আপুর সাথে আপনি কাজ করতে পেরেছিলেন, এবং তখন বিভিন্ন ধরনের ক্যারেক্টার নিয়ে কাজ করা হতো। ডিরেক্টরদের মাথাতেও থাকতো যে আচ্ছা ইরফান সাজ্জাদের এই ধরনের ক্যারেক্টারটা আলোচিত হয়েছে, ওকে আমরা অন্য কিছু নিয়ে ভাবি। এখন কিন্তু এটা একদম আমি বলবো যে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। এখন ব্যাপারটা হয়ে গেছে ইরফান সাজ্জাদকে আমরা এই ধরনের ক্যারেক্টারে দেখেছি, ওকে নিয়ে দেখি এই ক্যারেক্টারে, মানে আমার গল্পে এরকম একটা ক্যারেক্টার ডিমান্ড করছে, ইরফান সাজ্জাদ যেহেতু এটা প্লে করে এসেছে, সো ইরফান সাজ্জাদকে এখানে ভাবতে পারি। এই প্র্যাকটিসটা শুরু থেকেই ছিল, শুরু থেকেই ছিল বলতে কিরকম, কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু এটা আমরা খুব কম দেখেছিলাম শুরুতে। হ্যাঁ, শুরুতে কম দেখার রিজনটা হচ্ছে কি, আমি আবার একই কথায় আসতে হয়, এটাও পজিটিভ এটাও নেগেটিভ। আমি শুরু থেকে খুব চুজি ছিলাম। হ্যাঁ, আমি চেষ্টা করেছিলাম যে ডিফারেন্ট গল্পে কাজ করার। আমার কাছে মনে হতো যে আমি ডিফারেন্ট গল্প চুজ করি, আমি পপুলার কন্টেন্ট করি নাই, আমি পপুলার বলতে যেগুলো মানুষ খায়, হ্যাঁ, আমি শুরু থেকে এই ধরনের কন্টেন্ট করি নাই। আমি কন্টেন্টগুলো করছি যেটা আমার ভালো লাগে, যে নাটকটা আমার আব্বা আম্মা দেখবে, যে নাটকটা একটা ক্লাসিফাইড অডিয়েন্স দেখবে। হ্যাঁ, আই ওয়ান্টেড টু বি লাইক হোয়াট, আমি খুবই ক্লাস অডিয়েন্স চাইছি, ম্যাস চাই। কারণ আমি যে গল্পগুলো, আমি যে ফ্যামিলি থেকে বিলং করি বা যেটা আমার লাইফস্টাইল, তো আমার কাছে মনে হয়েছে যে, বা যে ইমেজ আমার, সেই জায়গা থেকে আমার কাছে তখন থেকে মনে হতো যে না আমি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে চাই। বাট ফেসবুক ইন্ডাস্ট্রি বা ইউটিউব ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড চায় না, ওরা ম্যাস চায়। দেবর ভাবির সাথে কি করতেছে এটা ইম্পর্টেন্ট, ফেসবুকে ভেরি ইম্পর্টেন্ট, ট্রু। এবং এই ধরনের অনেক আর্টিস্ট যারা টিকটকে বা বিভিন্ন
এভারেজ ইউটিউব চ্যানেলে সস্তা কন্টেন্ট করে আসছে, তারা এখন বাংলাদেশে নাটককে দুর্দান্তভাবে লিড করে যাচ্ছে। তারা ওই অডিয়েন্সটা ক্রিয়েট করে আসছে। এই যে গার্লফ্রেন্ড দিল থাপ্পড়, গার্লফ্রেন্ড কেন কাঁধে, হ্যাঁ গার্লফ্রেন্ডের কি ওকে, যাই হোক, সো তারা ওই কন্টেন্টগুলো করে করে ওই অডিয়েন্সটা তৈরি করে ফেলছে। কিন্তু দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি তাদেরকে ছোট করতেছি না, এটা আসলে একটা ক্রেডিটের ব্যাপার। তারা ওই অডিয়েন্সটা ক্রিয়েট করছে, যারা সস্তা কন্টেন্ট দেখতে 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 সেই অডিয়েন্সটা ক্রিয়েট করে সে এবার এই জায়গায় আসছে, সে এবার ভালো কিছু করার চেষ্টা করতেছে, বাট তারপরও ওই অডিয়েন্স তো তার রয়ে গেছে। দিন শেষে ওই অডিয়েন্স তাকে ওই গল্পেই খায়, এবং এখানেও এসেও সে এই ধরনের গল্পগুলোই করতেছে। হয়তো আগে অ্যারেঞ্জমেন্ট ছিল না, এখন অ্যারেঞ্জমেন্ট আছে। সো ইউটিউবে এটাই ইম্পর্টেন্ট। তুমি যে প্রশ্নটা করলে, আমি শুরু থেকে কিন্তু খুব ক্লাসিফাইড অডিয়েন্স চাইছিলাম। হ্যাঁ, হয়তো আমার কিছু ক্লাসিফাইড অডিয়েন্স আছে। এক ডিরেক্টর আমাকে একটা কথা বলছে, সেটা হচ্ছে হয়তোবা আপনার নাটকগুলোর ভিউ অমুকের মতো একদিনে 10 মিলিয়ন হচ্ছে না, বাট আপনার যেটা 5 মিলিয়ন হচ্ছে বা 3 মিলিয়ন হচ্ছে, ওটার ইনকাম এটার থেকে বেশি, রাইট? এবং ওটা কিন্তু জেনুইন। হ্যাঁ, এটা আমাকে যে কোনো পপুলার ডিরেক্টর নাম বললেই চিনবে, এবং তার নাটক 10 মিলিয়ন অনেক নাটক আছে। হ্যাঁ, তার সাথে ইনফ্যাক্ট আমি একটা কাজও করতেছি এবার। তো সে বললো যে আপনার এই যে 5 মিলিয়ন বা 3 মিলিয়ন আপনার ভিউ হচ্ছে, ওটার ইম্প্যাক্টটা অনেক স্ট্রং। হ্যাঁ, আমি সত্যি কথা, ভিউজ ভেরি ইম্পর্টেন্ট, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। সো হয় না, বাট কিছু মানুষ সে শাহরুখ খান চাইলেও এখন সালমান খানের মতো, সালমান খান যে কাজগুলোতে আমরা সালমান খানকে চিনি, যে মানে ও যা খুশি তাই করতে পারে, হি ক্যান ডু এভরিথিং, রাইট? সালমান খান যেটাই করে ওর একটা অডিয়েন্স আছে, মানুষ নেয়। আবার সেটা চাইলে কিন্তু আমির খান করতে পারবে না, রাইট? আমির খানকে মানাবেও না, আমির খান অডিয়েন্স তাকে ওটা অ্যাকসেপ্টও করবে না। মানে আমির খানের ব্যাপারটা হয়ে গেছে, তার ক্লাসিফাইড কিছু অডিয়েন্স আছে যারা তাকে ওরকম পশ, ওরকম গোছানো, ওরকম ক্যারেক্টার বা একটা ডিফারেন্ট ক্যারেক্টার দেখে, কিন্তু উল্টাপাল্টা ক্যারেক্টার দেখতে আর অভ্যস্ত না, বিশেষ করে গত 15-20 বছর ধরে। রাইট? 15-20 বছর ধরে আমির খানের যদি কাজ দেখি আমরা, বিশেষ করে দিল চাহতা হ্যায় থেকে, দিল চাহতা হ্যার নাম কি, দিল চাহতা হ্যায় থেকে, পর থেকে ওর অডিয়েন্সটাকে এত সুন্দরভাবে গুছাই নিছে, এখন আর ওর কাছ থেকে আমরা সালমান খান টাইপ কাজ আশা করি না। হ্যাঁ, সালমান খান অডিয়েন্স বা সালমান খান অডিয়েন্স। সো বিষয়টা অনেকটা এরকম। এখন হুট করে আমি যদি এখন সে ফর এক্সাম্পল, মানে আমার যে অডিয়েন্সটা আমি তৈরি করে আসছি এতদিন ধরে, আমি বলছি আমি খুব ভালো কাজ করে গেছি, হ্যাঁ আমি খুবই, আমি বলবো যে আমি কি বলবো, আমার এটা ব্যাড লাক, হয়তো আমি খুব খুব প্রমিনেন্ট ডিরেক্টর হিসেবে কাজ করার সুযোগ পাই নাই, আমি পাই নাই। তাদের হয়তো রাডার আমি ছিলাম না, অবশ্য তাদের দোষ দিয়েও লাভ নাই। তাদের চিন্তা হচ্ছে যে ফাইন, যেমন সেদিন যে কোনো একজন খুব প্রমিনেন্ট ডিরেক্টর, খুব ভালো নাটক বানায়, বলছে ব্রো, আমাকে বলে যে, কিন্তু সবাই আমার খুব ওয়েল উইশার, সবার সাথে কিন্তু আমার ইন্টারনাল কানেক্টেড, সবাই কিছু ব্রো ইউ জাস্ট ট্রাই ফর সিনেমা, আমাদের সিনেমায় ছেলে লাগবে, কারণ যদি আমরা ক্যালিভারের জায়গা ধরি, উনি যাদের সাথে রেগুলার কাজ করবেন দুজন নাম বলছে, ওনার নায়ক, মানে হয়তো ওদের থেকে তুমি আগায় আসো, কিন্তু দিন শেষে রিয়েলিটিস ওদের ভিউটা বেশি। হ্যাঁ, সো সে চাইলেও আমাকে নিয়ে কাজ করতে আসলে পারছে না, রাইট? হ্যাঁ, বা তার ওই গার্ডসটা নাই যে না ঠিক আছে আমি ওকে নিয়ে কাজটা করতে চাই, ডিফারেন্ট কিছু করতে চাই। হ্যাঁ, ইন্ডাস্ট্রি হয়তো চেঞ্জ হচ্ছে, কিছু কিছু ইউটিউব চ্যানেল ডিফারেন্ট গল্প নিয়ে বা ডিফারেন্ট কাজ নিয়ে কাজ করার চেষ্টা করছে, সেটা যদি হয় তাহলে তো ভালো। কিন্তু যদি একান্তই যদি একদিনে 1 মিলিয়ন টার্গেটটা থাকে, তাহলে অবশ্যই সেটা একটা কঠিন একটা ব্যাপার। ওয়েল, এতক্ষণ তো আমরা ফিকশন ইন্ডাস্ট্রি নিয়ে অনেক কথা বললাম, যেহেতু আমরা দুজনে ওটিটি ইন্ডাস্ট্রিতে কাজ করেছি এবং নতুনভাবে, আমি তো একদমই প্রথমবারের মতন পরিচিত এবং আপনি নতুনভাবে আবার মানুষ আপনাকে ডিসকভার করেছে, সেখান থেকে যদি একটু জানতে চাই যে ওটিটি কি আমাদের জন্য, মানে অল ওভার আমাদের ইন্ডাস্ট্রির জন্য ব্লেসিং নাকি ইটস আ কার্স? অবশ্যই ব্লেসিং, ওয়াই নট? এটা কার্স যারা বলবে তারা বেশি বোঝে, এবং নাটকের অনেক ডিরেক্টর ওটিটিকে পছন্দ করে না, ভাই ওটিটি টিকবে না, করবে না, তাই করবে না, টিকবে না সেটা পরের বিষয়, বাট বিষয়টা হচ্ছে কি, একটা সময় সবাই ইউটিউবকে চিন্তা করে না ইউটিউব কি করতে পারে, এখন ইউটিউব অলরেডি চ্যানেল, টিভি চ্যানেলের উপরে ইউটিউবের ডিমান্ড, মানে ইউটিউব চ্যানেলগুলো লিড করছে, টিভি চ্যানেল সেই জায়গায় এখনো অনেক চুপচাপ। সো সেই জায়গায় কেউ যদি বলে যে ওটিটি কিছুই করতে পারবে না, সেটা আসলে ভুল। নেটফ্লিক্স আজকে কেন ক্রিয়েট হলো, নেটফ্লিক্স কেন তো জায়ান্ট হয়ে গেছে, ইন্ডিয়াতে কেন আম্বানির মতো গ্রুপ জিও সিনেমায় এত ইনভেস্ট করবে? হ্যাঁ, ওরা হয়তো অনেক বড়, তো পৃথিবী যেদিকে যাচ্ছে তো সেই জায়গায় আসলে যাওয়াটাই উচিত। সো ওটিটি আমরা খুব ব্লেসড যে আমাদের দেশেও, এবং ইনফ্যাক্ট দেশীয় খুবই অ্যাটলিস্ট 2-1টা ভালো ওটিটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট।
অ্যাটলিস্ট ভালো ভালো প্রোডাকশনের জন্য তুমি নিজে কাজ করেছো, আমি নিজে কাজ করছি, অ্যাটলিস্ট এটা তো বুঝতে পারো যে ওটিটিতে মানে বিশেষ করে বড় প্ল্যাটফর্মগুলোতে আবার অনেক ওটিটি কিন্তু আবার শুরু হয়ে গেছে, যেগুলো হচ্ছে দিন শেষে একটু ভালো বাজেটের নাটকই বানায়। রাইট। হ্যাঁ, আমি ওদের কথা বলছি না, বাট যারা প্রপার সেই জায়গা থেকে ওদের সাথে কাজ করার প্র্যাকটিসটা তুমি জানো কিভাবে তারা কাজ করে। সো একজন অ্যাক্টরকে ওই সুযোগটা দেয়া পারফর্ম করার জন্য, এবং অ্যাক্টরটা ওই জায়গা থেকে অ্যাক্টিং করতে পারাটা, সে যখন বড় একটা জায়গা পাবে সে তো আরো দুর্দান্ত অ্যাক্টিং করার চেষ্টা করবে, আরো ভালো পারফর্ম করার চেষ্টা করবে। সো এটা তো অবশ্যই একজন অ্যাক্টরের জন্য বা পুরো ডিপার্টমেন্টের জন্য অনেক বড় একটা ব্লেসিং এর ব্যাপার আমার কাছে মনে হয় আর কি। ওকে, গ্রেট। এবার আপনার সাথে আমরা খেলবো র্যাপিড ফায়ার রাউন্ড। আচ্ছা, ওকে, সো যা যা প্রশ্ন করবো একদম ইনস্ট্যান্ট অ্যান্সার দিতে হবে। আচ্ছা আচ্ছা, ওকে। নিজস্ব একটা ইরিটেটিং হ্যাবিট? আমি ঘুম থেকে দেরি করে উঠি। ওকে, অপছন্দের নায়ক বা নায়িকা কে? অপছন্দের নায়ক আমাদের বাংলা সিনেমায় আমাদের অনেক আছে। ওকে, একজনের নাম। একজনের নাম হয়তো বা সে এখন কাজও করে না, কিন্তু ওই টাইমে আপনার কাছে খুবই অপছন্দের ছিল, হতেই পারে। কি মুসিবত, মানে এতগুলা, মানে কার নাম বলবো? একজনের নাম বলেন যে সবথেকে বেশি অপছন্দের, যাকে আপনি না ওরকম অপছন্দের কেউ না, যাকে সহ্য করতে এরকম কিছু না, কিন্তু সহ্য না মানে থাকে না যে আপনি মেনে নিতে পারেন না যে সে নায়ক হয়ে গেছে। সেগুলো তো কাউকে মেনে নিতে পারতেছে না, অনেকে আছে। না, আমি যেমন বলি যে আমার নায়কের থেকে বেশি আমি প্রোডিউসার হিসেবে অনন্ত জলিলকে মানতে ইচ্ছুক। ও হ্যাঁ, সেই তো। ওকে, ডেফিনেটলি সে, মানে সবাই আমার অ্যানসার কপি পেস্ট করে আমার কথা শুনি আসলে মানে প্রোডিউসার হবে। ওকে, হি ইজ এ রিচ গাই, আর যদি তিনি উনি বোঝেন, মার্কেটটা বুঝেন, তো উনি যদি অ্যাক্টিং করতে চান অবশ্যই তার আসলে অ্যাক্টিং এ স্ট্রাগল করে শিখে আসা উচিত। অ্যাক্টিং যখন শিখে আসবেন তারপর। নায়িকা? ওনার ওয়াইফ। ওকে, কখনো কারো থেকে পাওয়া গিফট অন্য কাউকে গিফট করেছেন? না, এটা করি না। ভেরি গুড। আমি মাঝে মাঝে করে দিই, মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে একটা জিনিস ঘরের মধ্যে পড়ে থাকার থেকে বেটার আমি আরেকজনকে দিয়ে দিই, দেখলেই বোঝা যায়। ওকে, কখনো কোনো নাটকে ওভার অ্যাক্টিং করেছেন? অনেক নাটকে গল্পই ছিল, মানে ডিরেক্টর ডিমান্ড, একবার ক্যারেক্টারটাই ছিল এরকম, ডিরেক্টর হয়তো চাচ্ছে না ভাই এটা একটু এনার্জি দেন, একটু এভাবে বলেন। এনার্জি প্লাস বিস্কিট নিয়ে যেতেন আপনি? হ্যাঁ, সেটা নিয়ে গিয়েও কোনো কাজ বা এনার্জি ড্রিঙ্ক। ওকে, আপনার মানে হলিউডের, যেহেতু আপনি খুব হলিউড ভাইবসে থাকতে পছন্দ করেন, সো হলিউডের ফেভারিট নায়ককে? ক্রিশ্চিয়ান বেল। যদি তার বাসাতে আপনি ডাকাতি করার সুযোগ পেতেন, তার বেডরুমে যাওয়ার সুযোগ পেতেন, তাহলে কি কি আপনি ডাকাতি করে নিয়ে আসতেন? না, তার বাসায় গেলে আমি কোনো কিছু ডাকাতি করতাম না, আমি তার দিকে তাকিয়ে থাকতাম, তাকে রিড করার চেষ্টা করতাম সেই মানুষটা আসলে মানে কি করে রিয়েল লাইফে, সে কি, কারণ সে তো কখনো রিয়েল লাইফে থাকে না, সে সবসময় একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারে থাকে। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো এই জিনিসটা আসলে জানতে চায় আসলে রিয়েল কি এটাই, মানে অ্যাজ এ রিয়েল পারসন সে কেমন। ভেরি নাইস। আপনার ক্যামেরার সামনে প্রথম ডায়লগ কি ছিল? আমার ক্যামেরার সামনে প্রথম ডায়লগ একদম এটা ভুলে গেছি, স্মৃতির পাতা উল্টালেও এরকম একটা করে পেজ উল্টালেও মনে পড়বে না এখন। ওকে, বাসায় কোন কাজে বেশি পারদর্শী আপনি, ঘুম নাকি খাবার? ঘুম। রান্না কি করা হয়? না, একেবারে না। না, রান্না সত্যি কথা বলতে আমি খুব একটা এনজয় করি না, কারণ আমার রান্নাটা খুব বাজে হয়, মানে আমার রান্না কেউ খেতে চায় না, মানে খুব শখ করে রান্না করলাম কিন্তু দিন শেষে আসলে। তাহলে যখন ফুড অর্ডার করেন যে কোনো রেস্টুরেন্টে, যে তখন কি তেলযুক্ত খাবার ভালো লাগে নাকি তেল ছাড়া খাবার নাকি কম তেলের খাবার? সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এমন কোনো রেস্টুরেন্ট নাই যেখানে হচ্ছে প্রপার মিল দেয়, এটা হচ্ছে খুবই কষ্টের জায়গা, সো প্রপার ফুডটা আসলে পায় না। বাট দু একটা যা আছে ওখানে হচ্ছে আমার নিজের মতো, আমি আসলে অনেক বেশি রেস্টুরেন্ট এক্সপ্লোর করি না বা বাইরে খাইও না খুব একটা বেশি। কখনো যদি আমার বাইরে খেতে হয় তাহলে আমার ফিক্সড কয়েকটা রেস্টুরেন্ট আছে, ওখানে ঠিকঠাক একটা মিল আছে, ওটা আমি খেয়ে নিই, মানে ওটা খুব মানে আছে না, আমি অনেক ফুডি না আর কি। র্যাপিড ফায়ারের শেষ প্রশ্ন, সাদিয়া আমান নাকি আয়েশা খান? এটা তোমরা ডিসাইড করো। সাদিয়া কিন্তু শুনলে ভীষণ কষ্ট পাবে, কারণ ওর এপিসোডে কিন্তু আপনার নামে প্রচুর প্রশংসা করে গিয়েছিল। তুমি তো ওর নামে কিছু জিজ্ঞাসা করলে না আমাকে? তো জিজ্ঞাসা করলাম যে সাদিয়া আমান নাকি র্যাপিড ফায়ার বললা, র্যাপিড ফায়ারে তো আমি এত কথা বলতে পারবো? আচ্ছা ঠিক আছে, না আসলে যেহেতু নতুন আমরা অনেকেই কাজ করছি, তাদের মধ্যে থেকে তোমার সাথে আমার পরিচয়টা অনেক আগে, হ্যাঁ, বাট মানে তোমার কথা বলি আগে শুরুতে, তুমি আসলেই খুবই সুইট, আমি তোমাকে ক্লোজ আপ থেকে আমি তোমাকে চিনি, 2020 সাল থেকে আমি তোমাকে চিনি, সো আমি সবসময় চাইতাম তোমার সাথে কাজ করতে এবং আমরা কাজ করছি কিছু সুন্দর সুন্দর। আর সাদিয়া আমানের জায়গাটা বলতে, সাদিয়া আমান লাইক খুব কম সময়ে একটা জায়গা তৈরি করে নিয়েছে এবং শি ইজ সো ট্যালেন্টেড, ও অ্যাক্টিং খুব ভালো করে এবং একটু গাধা, বাট ইটস ফাইন। নাও দ্য পয়েন্ট ইজ, সিনটেক্স তেলবাজিতে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, কে বেশি তেল দেয়, ছেলেরা নাকি মেয়েরা?
কাকে দেয়? ওভারঅল পুরো দুনিয়াতে ছেলেরা বেশি তেল দেয় নাকি মেয়েরা বেশি তেল মেয়েরা দেয়? দেয়। আচ্ছা, মেয়েরা যদি বেশি দিয়ে থাকে, আপনাকে এই পর্যন্ত কতগুলো মেয়ে তেল দিয়েছে? অনেক। প্রপোজ করার ক্ষেত্রে নাকি কাজের ক্ষেত্রে? কাজের ক্ষেত্রে। ওকে, আপনি কাদেরকে তেল দিয়েছেন কাজের ক্ষেত্রে? আমি দিই নাই, ইট ওয়াজ এ ম্যাসিভ মিস্টেক। এটা হচ্ছে ম্যাসিভ মিস্টেক। এটা পজিটিভ ভাইবস, এটা নেগেটিভ ভাইবস হয়ে গেছে। এটা যখন রিয়েলাইজ করলাম যে ও গড হোয়াট আই ডিড, আমার করা উচিত ছিল। হ্যাঁ, সো মানে এটা আমি করি নাই। সো হয় না, একটা জিনিস না করতে না করতে অভ্যাস হয়ে গেছে, তো এখনো আর ওইভাবে করা হয় না। বাট হ্যাঁ, যাদের সাথে কাজ করতে চাই তাদেরকে অ্যাপ্রোচ করি। হ্যাঁ, সুযোগ হলে কাজটা হয়, না হলে হয় না। বাট এই জায়গাটা আগে তো ওটাও করতাম না। ওকে, সো এই যে আমাদের তো একটা সমিতি আছে এবং এই সমিতিতে দেখা যায় প্রায় অনেকে পদপ্রার্থী হয়ে যান। সো যদি আপনারও শিল্পী সংঘ সমিতিতে কোনোদিন আপনি পদপ্রার্থী হন, তাহলে আপনি কাকে কিভাবে কতটুকু তেল দিবেন? আমি চাইও না, মানে আমি পদপ্রার্থী হতে চান না? আমি জাস্ট অ্যাক্টিং করতে চাই। হ্যাঁ, ওটা আমাদের একটা অর্গানাইজেশন। আমি সবসময় ভাবি যে ওখানে যারা খুবই অ্যাক্টিভ, ওখানে আসলে যাকে তাকে ইলেক্টেড করা উচিত না, এবং যার তার ওখানকার দায়িত্ব নেওয়া উচিত না, কারণ ইটস এ ভেরি প্রেস্টিজিয়াস পোস্ট। সো যে আসলে কাজটা করতে চায় এবং যার ক্ষমতা আছে কাজ করার, সো অ্যাক্টর সিকিউরিটির প্রেসিডেন্ট যিনি হবেন বা অ্যাক্টর সিকিউরিটির ভাইস প্রেসিডেন্ট যিনি হবেন বা যারা বিভিন্ন দায়িত্বে থাকবেন, তাদের তো অবশ্যই অ্যাক্টিভ হতে হবে সবসময় সব ক্ষেত্রে। আমি অতটা অ্যাক্টিভ না আসলে এসব ব্যাপারে। মানে আমার হচ্ছে আমি ঘুমাবো, আমি অ্যাক্টিংটা করতে চাই মন দিয়ে, এটা আমার খুব প্যাশনের জায়গা। আর আমি এই পরিমাণ ফ্যামিলিকে টাইম দিই, আমার আসলে ওই টাইম হবে না কখনো। ওকে, গ্রেট। আমাদের সব কাজে হচ্ছে আর্কাইভে থেকে যায়। সো আমি যদি জানতে চাই যে অ্যাজ আ পারফর্মার ইরফান সাজ্জাদ আগামী যে কয়েক বছর তিনি কাজ করবেন, সে কয়েক বছরের কাজ থেকে তিনি আর্কাইভে নিজেকে কিভাবে দেখতে চান, তাহলে উত্তরটি কি হবে? এটা ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমি যে বছরের কাজ করব, আমি চাইবো হচ্ছে যে কটা কাজ আমি করি খুব ইম্প্যাক্টফুল একটা আর্কাইভ আমার হবে, এবং প্রত্যেকটা কাজ নিয়ে আমি দ্যাট সিরিয়াস যে আমি যাবো প্রত্যেকটা কাজই যাতে যাই। সেটা তো আর সম্ভব হবে না, বাট আমি বিশ্বাস করি যে এটা জানি না, এটা একটা ভাইব থাকে না, ইন্টারনাল একটা গুড ভাইব থাকে। আমার কাছে মনে হয় যে আমি খুব দুর্দান্ত কিছু সিনেমা দিতে পারবো। বাহ, চমৎকার। ইট ওয়াজ আ নাইস আড্ডা উইথ ইউ। আই উইশ আরও কিছু আড্ডা দিতে পারতাম আমরা, বাট এখন আজকে এর মতন এখানেই আমি শেষ করি, বিকজ অফ আমি চাই আমাদের ভাইবসের শোতে আপনি সবসময় ফিরে আসুন। তো তার জন্য আজকে আমি সব কথা বলে শেষ করে দিতে চাই না। ওয়েল, সো আমার কাছে মনে হয় যে যারা আপনাকে আসলে থাকে না যে অফ ক্যামেরাতে চিনতো না, তারাও আজকে এই শোয়ের থ্রুতে চিনে ফেলেছে। এবং আমাদের এই মিডিয়াতে যারা কাজ করি তাদের ব্যক্তি লাইফটাকে তো আমরা আসলে কেউ দেখতে পারি না। আমরা যারা কাজ করি, যাদের সাথে একটা ভালো বন্ডিং তৈরি হয়ে যায়, তারা হয়তো বা জানতে পারি। সো হ্যাঁ, আজকে আমি আগে অ্যাপোলোজাইজ করে নিচ্ছি আমার দর্শকদের থেকে যে আমি ব্যক্তি ইরফান সাজ্জাদকে পুরোপুরিভাবে আপনাদের সামনে উন্মোচন করতে পারিনি, কিন্তু অ্যাজ আ পারফর্মার ইরফান সাজ্জাদ উনি অফলাইনে কেমন, তার চিন্তাধারা কেমন, তিনি কিভাবে দেখছেন, তাকে নিয়ে তার প্ল্যান কি, এবং তার দর্শকদের জন্য তার কি কি প্ল্যানস বা চাওয়া পাওয়া আছে, সেগুলো আমি চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার। আশা করি আপনাদের ভালো লেগেছে। সো এখান থেকে টাটা বাই বাই বলার আগে আপনি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। তোমার উদ্দেশ্যে বলি, তুমি হোস্ট ভালো করো। থ্যাংক ইউ সো মাচ। ভালো করো। যাবে যে কয়টা ফিকশনের কাজ আমার করার কথা সব চলে যাবে এই কথা শোনার পর। তুমি খুবই হোস্টিং করাটা ইটস আ টাফ জব, তুমি খুবই ভালো করো। ওকে, থ্যাংক ইউ। তোমাকে বললাম, আর অডিয়েন্সের সাথে বলবো যে যারা আমাকে ভালোবাসেন তাদেরকে সবসময় আমার মন থেকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনাদের প্রতি আমার অনেক ভালোবাসা। এবং আমি চাইবো আপনারা আমার সবসময় সাথে থাকবেন, এবং আমি সবসময় চেষ্টা করি খুব ডিফারেন্ট কাজ দিয়ে আপনাদের সামনে আসতে। ইনশাল্লাহ সামনে বেশ কিছু ভালো কাজ নিয়ে আসবো, এবং কাজগুলো যখন রিলিজ হবে, প্লিজ সাপোর্ট মি।